স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি সামিয়া জান্নাম। এবার জানাবো খবরের বিস্তারিত। জাতীয় নির্বাচন আয়োজনের জন্য এখনই প্রস্তুত নয় বাংলাদেশ, আর বর্তমান সংবিধানের উপর আস্থা নেই জনগণের। বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেছেন নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির প্রত্যাশিত উন্নতি হয়নি বলেও স্বীকার করেন তিনি। গত শুক্রবার আত্মপ্রকাশ হয়েছে গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির। আর এই দলের প্রধান নেতা হয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য উপদেষ্টা ও ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম। বুধবার রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে নাহিদ ইসলাম বলেন, তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা ধারণ করতে এই মুহূর্তে বাংলাদেশে প্রয়োজন নতুন দলের। বলেন, শুধু সরকার নয়, দেশের শাসন কাঠামোয় পরিবর্তন আনতে চান তারা। আমরা আমাদের জাতীয় অর্থনীতির পুনর্গঠনের কথা বলেছি। আমরা কোন ধরনের অর্থনীতি চাই, যে লুটেরা অর্থনীতির পরিবর্তে এক ধরনের এখানে দেশীয় অর্থনীতির বিকাশ ঘটানো। আমরা এক ধরনের সাংস্কৃতিক বহুত্বের কথা বলেছি, ধর্মীয় সহনশীলতার কথা বলেছি। এ সময় জাতীয় নাগরিক পার্টির দ্বিতীয় রিপাবলিক কনসেপ্ট নিয়ে প্রশ্নের জবাবও দেন তিনি। এই সংবিধান কিন্তু আমাদের মানবাধিকার রক্ষা করতে পারে নাই, গুম হয়েছে মানুষ, আমাদের ভোটাধিকার রক্ষা করতে পারে নাই। ফলে সংবিধানের প্রতি জনগণের সেই আস্থা নেই। ফলে আমাদের নতুন করে যদি আমরা সেই আস্থা তৈরি করতে চাই, আমাদের সেই সাংবিধানিক ভিত্তি পরিবর্তন আসলে প্রয়োজন। নাহিদ ইসলাম জানান, সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য 7 মাসে জননিরাপত্তা নিশ্চিত করতে পারেনি অন্তর্বর্তী সরকার। আমাদের প্রত্যাশিত জায়গায় বা জননিরাপত্তার জায়গাটা এখনো নিশ্চিত করা যায়নি। এই এখন যে ল অ্যান্ড অর্ডার সিস্টেম বা পুলিশিং ব্যবস্থা, ঠিক এই অবস্থায় কিন্তু আসলে একটা জাতীয় নির্বাচন সম্ভব নয় বাংলাদেশে, আমি মনে করি। এই তরুণ নেতা আরও বলেন, গণতন্ত্রের নামে বাকশাল কায়েম করেছিলেন শেখ হাসিনা। একটি সর্বজনীন রাজনৈতিক সংস্কৃতির মাধ্যমে সব দলমতের অংশগ্রহণ নিশ্চিত করতে চান তারা। হাসনা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের দ্রুত প্রত্যাবর্তনই সামনের দিনের লক্ষ্য বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিদেশি কূটনীতিকদের সম্মানে আয়োজিত ইফতার অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। এ সময় আগামী দিনে কূটনীতিকদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয় জানান বিএনপি মহাসচিব। রাজধানীর একটি 5 তারকা হোটেলে বিদেশি কূটনীতিকদের সম্মানে বিএনপির ইফতার মাহফিল। এতে যোগ দেন ভারত, পাকিস্তান, যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, জার্মানি সহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও কূটনীতিকরা। ইফতার অনুষ্ঠানে কূটনীতিকদের শুভেচ্ছা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশ জাতীয়তাবাদী দল গণতন্ত্র, জবাবদিহিতা, আইনের শাসন, সুশাসন, ন্যায় বিচার ও মানবতা সমুন্নত রাখার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমরা নিশ্চিত করতে চাই, বাংলাদেশের রাজনৈতিক ভাগ্য কেবল তার জনগণই নির্ধারণ করবে। আগামী দিনে উন্নয়ন অংশীদারদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয় জানান বিএনপি মহাসচিব। গণতন্ত্র এবং উদার বাণিজ্য অংশীদারিত্বের মাধ্যমে আমাদের অঞ্চলের সম্মিলিত অগ্রগতি নিশ্চিত করতে আমরা আমাদের অংশীদারদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করতে চাই এবং আগামী দিনে আমরা আরও বেশি করে জনগণের সাথে যোগাযোগ বৃদ্ধির জন্য উন্মুখ। এদিকে রাজধানীতে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়ে রুহুল কবির রিজভী বলেন, নির্বাচন নিয়ে টালবাহানা শুরু করেছে সরকার। জনগণের পক্ষ থেকে দাবি যে কবে অবাধ সুষ্ঠু নির্বাচন হবে, কিন্তু এই সরকার ওই ডেটটা দিতে নারাজ। বহুদিন বলার পর মাস বলেছেন ডিসেম্বর, কিন্তু সরকার তো তারিখও বলতে পারে যে অত তারিখ বা অত তারিখের মধ্যে। কেন বলেন? কিসের ভয়? সংস্কার করবেন? সংস্কার তো চলমান প্রক্রিয়া। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের কেউ কেউ বিএনপি বিদ্বেষী বলেও মন্তব্য করেন তিনি। অজিত সরকার, ডিবিসি নিউজ, ঢাকা। ছাত্র জনতার আন্দোলনের সময় গণহত্যার অভিযোগের মামলাগুলো আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসিতে পাঠানোর পরামর্শ দিয়েছেন বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌশলীর বিশেষ উপদেষ্টা টবি ক্যাডম্যান। বৃহস্পতিবার ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে তিনি এ পরামর্শ দেন। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে কথা জানানো হয়। সাক্ষাতে ক্যাডম্যান প্রধান উপদেষ্টাকে ট্রাইব্যুনালের নাম বদলের প্রস্তাব দেন। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, জুলাইয়ের অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডগুলো মানবতা বিরোধী অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে। এ কারণে বাংলাদেশ শিগগিরই সিদ্ধান্ত নেবে যে এই মামলাগুলো আন্তর্জাতিক অপরাধ আদালতে পাঠানো হবে কিনা।
রমজান উপলক্ষে ঝালকাঠির বাজারে বেড়েছে মাংস, বেশ কিছু সবজি ও ফলের দাম। 10 দিনের ব্যবধানে গরুর মাংস ও দেশি প্রজাতির মুরগিতে কেজি প্রতি দাম বেড়েছে 50 টাকা। এছাড়া সবজি ও বিভিন্ন ফলের দামও ঊর্ধ্বমুখী। সেই সাথে সয়াবিন তেলের সংকট চরমে, এতে অস্বস্তিতে ক্রেতারা। শুরুতেই ঝালকাঠির নিত্যপণ্যের বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। সপ্তাহের ব্যবধানে বেড়েছে সব ধরনের নিত্যপণ্যের দাম। এদিকে বাজারে বেশ কিছুদিন ধরেই রয়েছে বোতলজাত সয়াবিন তেলের সংকট। সরবরাহ সংকট থাকায় তেলের বাজার স্বাভাবিক হয়নি এখনো। চড়া মাছ, মাংস, মুরগি, লেবু আর শসার দামও। বিক্রেতারা বলছেন, বাজারে চাহিদা অনুযায়ী সরবরাহ না থাকায় বাড়তি দামে পণ্য বিক্রি করতে বাধ্য হচ্ছেন। চাহিদা থাকে হয়তোবা 20, 25, 30 কার্টনের, পাই 2 কার্টন 3 কার্টন। কাগজি লেবু আর ওই যে কাঁড়ালি গলা আর নারকেল, এই তিনটির দামই বেশি। যদি আমদানি কম থাকে একটু কমে বেশি। ক্রেতাদের অভিযোগ, নিয়মিত বাজার তদারকি না করায় নানা অজুহাতে দাম বাড়াচ্ছে ব্যবসায়ীরা বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে দাম বাড়িয়ে জনগণের ক্রয় ক্ষমতার বাইরে নিয়ে যায়। বড় বড় যে সিন্ডিকেট ব্যবসায়ীগুলো আছে ওদেরকে যদি তারা ধরতে পারে তাহলে এই বাজারের মূল্য নিয়ন্ত্রণ আসবে। তবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নিয়মিত অভিযানের কথা বলছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। নিত্য প্রয়োজনীয় বাজার, আমাদের রোজায় যেগুলো প্রয়োজন হয় সেগুলো বাজার আমরা প্রতিনিয়তই তদারকি করছি এবং সেখানে আমরা বিক্রেতাদেরকে সঠিক মূল্যে এবং সঠিক ওজনে পণ্য বিক্রয়ের নির্দেশনা প্রদান করছি। নিয়মিত বাজার মনিটরিং করে দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতার মধ্যে রাখার দাবি সাধারণ মানুষের। ডিবিসি নিউজ ডেস্ক। রমজানেও লাগাম টানা যায়নি বাজারের। দাম বেড়েছে সবজির, মাছ মাংসের দরও ঊর্ধ্বমুখী। এখনো বোতলজাত সয়াবিন তেলের সংকট চরমে। বাজারের আরও খবর জানবো সহকর্মী সালে টিটোর কাছে। বরিশাল নগরের বটতলা বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। টিটু, রমজানের প্রথম ছুটির দিন আজ বাজারে নিত্যপণ্যের সরবরাহ এবং দরদাম কেমন দেখছেন জানাবেন, এবং ইফতার সামগ্রীর দরদাম কেমন বরিশালে সে বিষয়েও জানতে চাই। এই কারণে কিন্তু তারা স্বস্তি প্রকাশ করেছে, যেমন ক্রেতা স্বস্তি প্রকাশ করেছেন, সেক্ষেত্রে কিন্তু বিক্রেতারাও স্বস্তি প্রকাশ করেছেন। কারণ প্রতিটা জিনিসের দাম মধ্যবিত্ত যারা রয়েছেন তাদের নাগালের মধ্যে রয়েছে নিম্নবিত্ত পরিবারগুলোর কিন্তু নাগালের মধ্যে। কিন্তু এক্ষেত্রে আপনি যেটা বলছিলেন যে সয়াবিন তেল, হ্যাঁ সয়াবিন তেলটা নিয়েই সমস্যা সৃষ্টি হয়েছে। কারণ যারা যে কোম্পানিগুলো রয়েছে তারা ঠিক প্রতিটা দোকানে ঠিক মতন তারা সয়াবিন তেল সরবরাহ করছেন না। কারণ যেসব জিনিস তাদের চলছে না সেই জিনিসগুলো নেওয়ার জন্য তাদের উপর চাপ সৃষ্টি করছে। এক্ষেত্রে কিছু ক্রেতাদেরকে সয়াবিন তেল দেওয়ার জন্য তারা তাদের যে দাবি যে চাপিয়ে দেওয়া যে মালামাল তার নিতে তারা বাধ্য হচ্ছে, কিন্তু সেই মালামালগুলো তারা বিক্রি করতে পারছেন না। এক্ষেত্রে কিন্তু সমস্যার সৃষ্টি হচ্ছে। আরেকটা জিনিস হচ্ছে মাংসের বাজার। এই মাংসের বাজারটা একটু নিয়ন্ত্রণের জন্য যারা ক্রেতা রয়েছে তারা একটু দাবি জানিয়েছেন। কারণ গরুর মাংস এখনো কিন্তু 750 থেকে 800 টাকা কেজি দরে কিন্তু বিক্রি হচ্ছে বরিশালে। এছাড়া ব্রয়লার মুরগি যেটা হাতে নাগালে ছিল সেটা কিন্তু 190 টাকা চলে এসেছে। এইভাবে লেয়ার মুরগি যে আছে তাও দাম বৃদ্ধি পেয়েছে। মাংস প্রশাসন, বিভাগীয় প্রশাসন তাদের কাছে দাবি জানিয়েছে মনিটরিং করার জন্য। প্রতিনিয়ত যদি মনিটরিং থাকে সেক্ষেত্রে এই দাম নিয়ন্ত্রণ থাকবে বলে তারা মনে করছেন। এছাড়া বিগত বছরগুলোতে যে বৃদ্ধি পেয়েছিল পেঁয়াজ, গত বছর যে পেঁয়াজ খেতে হয়েছে 70 টাকা কেজি দরে, সেই পেঁয়াজ কিন্তু এখন একেবারে 40 টাকায় নেমে এসেছে। একইভাবে ছোলাও ছিল। বরিশালে নিত্যপণ্যের দরদাম জানছিলাম সহকর্মী সালে টিটোর কাছ থেকে। আমরা এবার বরিশাল থেকে রাজধানীতে ফিরতে চাই। রাজধানীর খিলগাঁও তালতলা কাঁচা বাজারে আছেন আমাদের সহকর্মী মোস্তফা মাহবুব। নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। রাজধানীর কাঁচা বাজারে নিত্যপণ্যের দরদাম কেমন দেখছেন? সয়াবিন তেলের সংকটের কথা তো আমরা জানছিলাম, এখনো কি সরবরাহ সংকট আছে কিনা রাজধানীর বাজারে? পাওয়া যাচ্ছে 5 লিটারের যে সংকট সেটি এখনো পুরোপুরি কাটানি বলা যায়। তবে যে হাহাকার ছিল রোজার আগে কমে গেছে। কিন্তু এখন যদি আমি এই মুহূর্তে কথা বলবো, আমার মতে এই লেবু রোজার আগেও আমরা দেখেছি আসলে 20 টাকা 30 টাকা সর্বোচ্চ চাহিদা বাড়তি যে চাহিদা সেটি চাহিদা বাড়ে। সেই চাহিদার কারণে কিন্তু আমরা দেখছি এখনো লেবু বাজারে 80 টাকা খালি, প্রতি পিস লেবু 20 টাকা পিস দরে। এছাড়া গরমের যে সবজিগুলো আপনি জানেন শীতের শেষ, নতুন গরম মৌসুম শুরু হচ্ছে।
এই সময়টিতে আমরা দেখছি গরম মৌসুমে সবজিগুলোর দাম কিন্তু অনেক বেশি। যেমন পটল বিক্রি হচ্ছে 120 টাকা কেজি দরে, বেগুন বিক্রি হচ্ছে 120 টাকা কেজি দরে, করলাও 120 টাকা কেজি, ঢেঁড়স 140 টাকা। কিন্তু অন্যদিকে আসলে শীতের যে সবজিগুলো, শীতের মৌসুম শেষ দিকে, শীতের মৌসুমের সবজিগুলো কিন্তু দাম কিছুটা বলা যায়। যেমন শিম বিক্রি হচ্ছে এখনো 40 টাকা কেজি দরে, বাঁধাকপি এবং ফুলকপি এগুলো কিন্তু প্রতি পিস 30 টাকা এই দরে বিক্রি হচ্ছে। এছাড়া শশা যেমন বিক্রি হচ্ছে, রমজানে আসলে ইফতারে শশারও কিছুটা বিক্রি হচ্ছে, শশা বিক্রি হচ্ছে। মাহবুব, রাজধানীর কাঁচা বাজারের দরদামের খবর জানছিলাম আপনার মাধ্যমে। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সুনামগঞ্জের কয়েকটি উপজেলায় চলছে জলমহাল থেকে মাছ লুটপাট। আশপাশের কয়েকটি গ্রামের লোকজন মিলে লুটে নিচ্ছেন কোটি কোটি টাকার মাছ। এক সপ্তাহে লুট হয়েছে 3 উপজেলার কয়েকটি জলমহাল। পূর্ব ঘোষণা দিয়ে লুট চালালেও হাজার হাজার মানুষের সামনে অসহায় প্রশাসন। কোটি কোটি টাকার জলমহালের মাছ হারিয়ে মাথায় হাত ইজারাদারদের। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে লুটতরাজ বন্ধের দাবি ভুক্তভোগীদের। প্রশাসন থেকে ইজারা নেয়া জলমহাল, যার কাছে মাছ ধরার যা আছে তা নিয়েই পানিতে ঝাঁপিয়ে পড়ছে শত শত মানুষ। সুনামগঞ্জে মগের মুলুকের মতোই গেল এক সপ্তাহে দিরাই, শাল্লা ও জামালগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে দল বেঁধে লুট করছে মৎস্যজীবী সমিতির নামের ইজারা দেয়া কয়েকটি বিলের কোটি টাকার মাছ। হুমকিতে অন্যান্য উপজেলার আরও কয়েকটি জলমহাল। ফোনে ফোনে যোগাযোগ করিয়া জালরা এটা গেছে গিয়া এরা লুটপাট করছে। প্রায় 1-2 হাজার লোক হইব, ওরা আইয়া জোরপূর্বকভাবে আমাদের পুরে এনেছে। রাতেই বিল লুটের খবর পেয়ে গ্রামে গ্রামে গিয়ে লুট না করার আকুতি জানান ইজারাদাররা। এতে মন গলেনি গ্রামবাসীর। শেষে পুলিশ নিয়ে ভোরে বিলে উপস্থিত হলেও শেষ রক্ষা মেলেনি কোটি টাকার মাছের। দাঙ্গাবাজ লোকরা বিভিন্ন গ্রামের, এই গ্রাম থেকে 60 জন, এই গ্রাম থেকে 5 জন, 5 থেকে 6 হাজার মানুষ লইয়া এই 3 তারিখে লাইটের দিকে বিল আর 96 বিলের প্রায় 1 কোটি টাকার মাছ লুট করে নিয়েছি। 90 লক্ষ থেকে 1 কোটি টাকার মাছেরা আমরা লইয়া লুটপাট করে লইয়া গেছি। এবং প্রশাসন যদি এই বিষয়টা লইয়া আর একটু সক্রিয়ভাবে যদি কাজ করতো তাহলে আমরা এই ক্ষতি হইতো না। লুটপাটে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। এই বিষয়গুলো যেহেতু বিল এবং ইজারা জড়িত, এই সংক্রান্ত কর্তৃপক্ষ যারা আছেন তাদের সাথে সলা পরামর্শ করে আমরা ব্যবস্থা নিব ইনশাআল্লাহ। বৈধভাবে ইজারা নিয়ে মাছ চাষের উপর কেন লুটপাট চলছে তা বুঝতে পারছেন না ভুক্তভোগীরা। ঘটনায় জড়িতদের ধরে আইনের আওতায় আনার দাবি জানান তারা। ডিবিসি নিউজ ডেস্ক। গাইবান্ধার সাদুল্লাপুরের কামারপাড়ায় রাস্তায় পড়ে আছে বিশাল আকৃতির এক গাছ। 10 মাস পার হলেও এটি অপসারণে কোনো উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। চরম ভোগান্তিতে সাধারণ জনগণ। রেল কর্তৃপক্ষের উদাসীনতাকেই দুষছেন এলাকাবাসী। তবে এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে দায় এড়িয়েছেন স্থানীয় রেল কর্তৃপক্ষ। গাইবান্ধা শহর থেকে 16 কিলোমিটার দূরে অবস্থিত সাদুল্লাপুর উপজেলার কামারপাড়া ইউনিয়ন। প্রায় 10 মাস আগে ঝড়ে উপড়ে যাওয়ার পর থেকেই রাস্তার মাঝে পড়ে আছে গাছটি। ব্যস্ত এই সড়কে বাস, ট্রাক, রিকশা ও অ্যাম্বুলেন্স সহ সকল প্রকার যান চলাচল করে। গাছ অপসারণ না করায় ব্যাহত হচ্ছে চলাচল। এছাড়া বেশ কিছু বিদ্যালয় থাকায় ভোগান্তি পোহাতে হচ্ছে শিক্ষার্থীদেরও। ভ্যান, রিকশা, সাইকেল, অটো যাওয়ার পায় না। এই গাছের কারণে আমরা বিদ্যুতের ঝুঁকিতে আছি। যে কোনো মুহূর্তে একটা বড় ধরনের দুর্ঘটনা করতে পারে। সময় সময় লাইন ছিঁড়ি পড়ে, আগুন ধরিয়ে ছিঁড়ি পড়ে। রেল কর্তৃপক্ষকে বারবার এটা জানানো হলেও, অফিস পর্যন্ত যাওয়া হলেও, তারপরেও কেন এটা এখনো গাছটা সরানো হয়নি, এটা আমাদের প্রশ্ন জাগে। অনেকবার বলার পরেও উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলে অভিযোগ স্থানীয় জনপ্রতিনিধির। গাছটি অপসারণ করবে রেল কর্তৃপক্ষ মর্মে আমাদেরকে কথা দেয়, কিন্তু দীর্ঘদিন হলো অদ্যাবধি উনি গাছটি এখন পর্যন্ত অপসারণ করেননি। যেন দ্রুত রেল কর্তৃপক্ষ এটার ব্যবস্থা নেয়, গাছটি দ্রুত অপসারণ করে, তাহলে আমার এলাকাবাসী অনেক উপকৃত হবে এবং অনেক দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাবে। তবে দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে রেল কর্তৃপক্ষ। চেয়ারম্যান আমাকে ফোন দিয়েছিল, বলছিল, তা আমি বলছিলাম যে এরকম আমরা তো এখনো দেয়নি লোক না, আমার লোকজন থাকবে, আমি নিজেও থাকবো, ওনারা জাস্ট খালি দুর্ঘটনা এড়াতে দ্রুত গাছটি রাস্তা থেকে অপসারণ করতে উদ্যোগ নেবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক। একসময় কুমির দেখা যেত রাজবাড়ির গড়াই নদীতে।
তারপর কয়েক যুগ ছিল না। রাজবাড়ির কুমিরের ফিরে আসায় আতঙ্কে দিন কাটছে নদী তীরের মানুষের। দিনে কয়েকবার দেখা যাচ্ছে কুমির। বিষয়টি নজরে আনা হয়েছে উপজেলা প্রশাসনের। উপজেলার কসবা মাজাইল ইউনিয়নের মোহনঘাট এলাকায় দেখা মিলেছে কুমিরের। কখনো সকালে আবার কখনো বিকেলে ভেসে উঠছে কুমির। একটি দুটি নয়, ছোট বড় মিলে বেশ কয়েকটি কুমিরের দেখা পাওয়া গেছে গড়াই নদীর মোহনায়। কুমির দেখার জন্য প্রতিদিন নদীর তীরে আসছেন অনেকে। জাল দিয়ে কুমিরগুলো ধরার চেষ্টা করছেন। তবে কুমির আতঙ্কে দিন কাটছে নদীর তীরের বাসিন্দাদের। অনেক বড় কুমির, বড় উঠে একবারে কুমির উঠে গেল। আমার জীবনে এই প্রথম দেখলাম, বুঝছেন। তার আগে সব শুনেছি গল্পই, কিন্তু দেখি না। এখানে আসছে আসলে কুমির দেখার উদ্দেশ্যে আসছি। শুনেছি যে দেখা যাচ্ছে, কিন্তু আমি দেখতে পাইনি এখনো। স্থানীয় জনপ্রতিনিধি বলেন, এ বিষয়ে ব্যবস্থা নিতে এরই মধ্যে জানানো হয়েছে উপজেলা প্রশাসনকে। বন বিভাগ থেকে এটার ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে এবং আমরা ইউনিয়ন পরিষদ থেকে একটা মাইকিং করছি, যাতে ওইখানে সাধারণ মানুষজন নদীর যে অংশে কুমির দেখা গেছে সেখানে যাতে গোসল করা বা অন্যান্য কোনো দৈনন্দিন কাজের জন্য নদীতে যাতে না নামে। আর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, নদীতে চলাফেরার ক্ষেত্রে সচেতনতার জন্য মাইকিং করার পাশাপাশি জানানো হয়েছে সংশ্লিষ্ট দপ্তরকে। জেলা এবং উপজেলা তাদেরকে জানানো হয়েছে, তারা ঢাকা থেকে একটা বিশেষজ্ঞ টিম আনার জন্য অলরেডি বিভাগীয় কর্মকর্তাকে ব্যবস্থা নিতে বলেছেন। এর মধ্যে স্থানীয় লোকজনকে সতর্কতা করার জন্য আমাদের উপজেলা বন বিভাগ এবং প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে। এতদিন পর গড়াই নদীতে কেন ফিরে এসেছে কুমির, তার কুলকিনারা করতে পারছেন না সাধারণ মানুষ। আর কবেই আতঙ্ক কাটবে তাও কেউ জানেন না। ডিবিসি নিউজ ডেস্ক। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সাথেই থাকুন।